হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো আর দেরি না করে চলো তাড়াতাড়ি আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি, রোশনাই তো গুরুজির জন্য চা নিয়ে গেছে। এবার গুরুজি বলছে যে আচ্ছা রোশনাই, তুমি আমাকে একটা কথা বলো যে তুমি এত ভালো নাচ কোথা থেকে শিখেছো। তখন রোশনাই বলছে, বিশ্বাস করুন গুরুজি, আমি কারো কাছ থেকে কোনোদিনও নাচ শিখিনি। আমার মা খুব ভালো নাচ করতেন, আমি তার দেখে দেখেই যতটুকু শেখার শিখেছি। তখন বলছে, আচ্ছা তোমার কি সংসারে খুব অভাব, মানে তুমি কি খুব অভাবী, নাহলে তুমি এরকম একটা কাজ করছো। তখন রোশনাই বলছে, আসলে আমি এই শহরে নতুন, তাই যেটা পেয়েছি সেটাই করছি। তখন বলছে, তোমার বাবা কি করেন। বলছে, আমি খুব অভাগী গুরুজি, আমার মা বাবা কেউই নেই। বলছে, ও আচ্ছা আচ্ছা, আই এম সরি। তোমার মায়ের কি হয়েছিল। তখন রোশনাই চুপ করে থাকে। গুরুজি বলছেন যে আহ আচ্ছা বলতে না চাইলে বলো না। তখন রোশনাই বলছে, না না গুরুজি, এতে না বলার কি আছে। আসলে আমার মা আত্মহত্যা করেছিলেন। এটা শুনে তো গুরুজি অবাক হয়ে যায়। বলে, ও মাই গড, কি বলছো, কি করে হয়েছিল এসব। রোশনাই তখন চুপ করে থাকে। আর এদিকে দেখা যাচ্ছে ছোটকে তো বিভিন্নভাবে বকাবকি করা হচ্ছে। তার বাবা মা তো বলেই দিচ্ছেন যে ছোটুর সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। তখন ছোট বলছে, এটা কি বলছো তোমরা মা বাবা। বলে, একদম ফালতু কথা বলবে না। ছোট বলছে, লক্ষ্মীকে ভালোবাসা কি অপরাধ। বলে, তোমার এই সমস্ত কথা তুমি তোমার কাছেই রাখো। তখন ওদিকে মাধবীর বাবা বলছেন যে ছোটুর ভালোবাসার মানুষকে মেনে নিতে, তাদের বিয়ে দিতে। ছোটুর মা বাবা বলছেন, আমরা ওরকম গার্জেন নই, আমরা ওরকম বাবা মা নই যে ও যা খুশি তাই করবে আর আমরা সেটাকে মেনে নেব। ছোটকে বলছে, যাও তুমি বাড়ি চলে যাও, নিজের মতো যেখানে খুশি সেখানে চলে যাও, আমরা ঠিক চলে যাব। তখন ছোট বলছে, এটা কি করে হয় বাবা। বলছে, তোমার মুখ থেকে আর কোনো কথা আমরা শুনতে চাই না। দিয়ে আবার ছোটুর বাবা মা একবার মাধবীর কাছে একবার মাধবীর বাবার কাছে ক্ষমা চাইছে যে ছোটুর জন্য আজকে তাদের মাথাটা পুরো হেট হয়ে গেল। এদিকে তো বারিন কাকু বলছেন যে না, তোমরা তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তোমরা না খাওয়া দাওয়া করে এখান থেকে কোথাও যেতে পারবে না। ছোট এবার বলছে যে আচ্ছা মা, তুমি তো সবসময় আমাকে বলতে যে লক্ষ্মীকে মন দাও, লক্ষ্মীতে মন দাও। আজকে যখন আমি লক্ষ্মীকে মন দিয়েছি তখন তুমি আমার সাথে এরকম করছো। এটা শুনে কিন্তু বারিন কাকু একটু অবাক হয়। বড় বৌদি বলছেন, আচ্ছা ছোট, এতক্ষণ তো নিজেকে অনেক ছোট করেছো, এবার কি মা বাবাকেও ছোট করবে। তখন ছোট বলছে, কেন বড় বৌদি, তুমিও তো আমাকে বলতে যে অনেক বয়স হচ্ছে, এবার একটু লক্ষ্মীকে মন দাও, তাহলে ইনকাম বাড়বে, আয় বাড়বে। তাই তো আমি লক্ষ্মীকে মন দিয়েছি। ছোটুর এই কথা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। ছোট বলছে, তাই তো আমি ওনাকে বলেছি আগে লক্ষ্মী ঘরে আসুক, তারপরে অন্য কিছু ভেবে দেখা যাবে। তো এটা কি খুব অপরাধ নাকি। বড় বৌদি বলছে, তার মানে তুমি লক্ষ্মী ঠাকুরের কথা বলছিলে এতক্ষণ ধরে। বলে, হ্যাঁ। তখন তো বারিন কাকু হেসে ওঠে যে আমার মেয়েটাও না বড় বোকা, খালি রাগ রাগ ছাড়াও কিছুই বোঝে না। তখন মাধবী বলছে, তুমি কি বলতে চাইছো বাবা, তাহলে পটু পটেশ্বরী ওটা কে। তখন ছোট বলছে, আমি তো মা লক্ষ্মীকেই ভালোবেসে পটেশ্বরী ডাকি, উনি তো আমার মা, উনি আমার মেয়ে, উনি আমার বোন, উনি সব আমার, পুরো ভুবন। ছোটুর কথা শুনে তো সবাই হাসতে থাকে। ছোটুর বাবা বলছে, দেখছেন আমার ছেলেটা কেমন বদমাইশ হয়েছে, কেমন আমাদের সবাইকে ঘোল খাইয়ে দিল। এদিকে তো আরণ্যকের বাড়িতে গরিমাকে নিয়ে আলোচনা চলছে। আরণ্যক হসপিটাল থেকে দেখে এসেছে। আরণ্যকের মা জিজ্ঞাসা করছে, এখন কেমন আছে। কাল বিকেলে তো আমরা দেখে এলাম, তখনও তো কথা বলছিল না। আরণ্যক বলছে, হ্যাঁ এখনো কথা বলছে না, কাউন্সিলিং তো চলছে কিন্তু তাতেও কোনো রেজাল্ট আসছে না। তবে আগের থেকে অনেকটা বেটার আছে এখন, আর খুব তাড়াতাড়ি ওকে ছেড়েও দেওয়া হবে। তনুশ্রী বলছে, গরিমার উপর দিয়ে যা সব গেল, ট্রমাটাইজড হওয়াটাই খুব স্বাভাবিক। ও যতদিনে না এটা ফিল করতে পারছে যে ও আবার ডান্স করতে পারবে, ততদিন পর্যন্ত ও ঠিক হওয়া সম্ভব নয়। ওকে আগে এটা রিয়েলাইজ করতেই হবে। তবে এক দুদিনের মধ্যেই গরিমাকে ছেড়ে দেবে। এই কথা শুনে বাড়িতে সবাই খুব খুশি হয়ে যায়। ওদিকে মিষ্টুও, যে সোমবার ছেড়ে দেবে, বাহ, এটা তো খুব খুশির খবর। এদিকে গুরুজি বলছেন যে দেখো রোশনাই, সে তুমি তোমার ব্যক্তিগত জীবন, তোমার দুঃখের কথা বলবে না, সেটা তোমার ব্যাপার, কিন্তু এই শহরটা কিন্তু সবার জন্য নয়। দেখো, আমি তোমাকে ডান্সের ট্রেনিং দিতে চাই। দেখো, এখানে সবাই উঠবে না, সুযোগও পাবে না, আর তুমি কিন্তু এদের থেকে অনেক বেটার ডান্স করো, আর তুমি অডিশন রাউন্ডে পাশও করে যাবে। রোশনাই তো বলছে, না গুরুজি, আমি এটা চাই না, আমি এটা করতে চাই না। গুরুজি বলছেন, ডান্স করা কি অপরাধ নাকি। তুমি তো একটু আগেই বললে তুমি বড় হতে চাও, নিজের পায়ে দাঁড়াতে চাও, আর এই ডান্সই দেখবে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। অনুশ্রী বলছে, আচ্ছা বাদশা, তুমি বলছিলে না ওর রিসেন্টলি কোথায় একটা শো আছে। তখন বাদশা বলছে, হ্যাঁ মুম্বাইতে একটা বিরাট বড় চ্যানেলে রিয়ালিটি শো আছে, কিন্তু ও যতক্ষণ না পুরোপুরি সুস্থ হতে পারছে ততক্ষণ ওখানে শো করতে পারবে না ও।
ডক্টরও এটাই বলেছেন। তখন বাবলু বলছে, তাহলে এটা যদি হয় তাহলে তো বিরাট বড় গন্ডগোল লেগে যাবে, মানে ও তো খুব আপসেট হয়ে যাবে। আরণ্যক বলছে যে যারা এস্টাবলিশড ডান্সার বাবা, তারা ডিরেক্টলি ওখানে জয়েন করতে পারবে, তাদের কোনো অডিশনের প্রয়োজন নেই। আরণ্যক বলছে সমস্ত ডকুমেন্টস ফর্ম সব তো সাবমিট করা হয়ে গেছে, এখনো হাতে 2-1 দিন আছে, ভগবান করুক যাতে এই 2-1 দিনে ও পুরোপুরি সুস্থ হয়ে যায়। তনুশ্রী বলছে হ্যাঁ, ওকে সোমবার ছেড়ে দেবে, তারপর 2-3 দিন হুইল চেয়ারে থাকবে, তারপর তো নর্মাল লাইফে ফেরত আসতেই পারবে। জাহ্নবী বলছে যে মেজমা, নর্মাল লাইফে ফেরত আসা আর ডান্স করার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, কারণ ডান্সে তো পায়ের ব্যবহারটা সব থেকে বেশি। হ্যাঁ, ও বাড়িতে নর্মাল হাঁটাচলা করতে পারবে, হয়তো ওঠানামাও করতে পারবে, কিন্তু ডান্স কতটা করতে পারবে সেটা তো ওর উপর ডিপেন্ড করছে। এই সমস্তই কথাবার্তা চলছে আরণ্যকের বাড়িতে। আর এদিকে গুরুজি রোশনাইকে সমানে বোঝাচ্ছে যে তাকে পার্টিসিপেট করার জন্য। গুরুজি বলছেন যে দেখো, এখানে সবাই আমরা একটা কাজে এসেছি, যখন কাজটা শেষ হয়ে যাবে, প্রজেক্টটা শেষ হয়ে যাবে, তখন তোমার কাজও থাকবে না, আর আমরাও এখানে থাকবো না, তখন তুমি কি করবে? তখন রোশনাই বলছে, তখন আমি সবার হাতে পায়ে পড়ে বলবো যে আমাকে আরেকটা কাজে রাখতে, আর ততদিনে তো আমি গ্র্যাজুয়েটও হয়ে যাব, আমার রেজাল্টও আউট হয়ে যাবে। আর এখানে বলেছে আমি আসলে এখানে অ্যাসিস্ট্যান্টের কাজে এসেছিলাম, তো রেজাল্টটা আউট হয়নি, তাই জন্যই তো তখন তো আমি অ্যাসিস্ট্যান্টের কাজটাও পেয়ে যাব। তখন গুরুজি বলছেন যে এটা তো সবাই করে থাকে, কিন্তু তোমার মধ্যে তো একটা ট্যালেন্ট রয়েছে, সেটা তো তোমাকে বহিঃপ্রকাশ করতে হবে। তোমার পারফরমেন্স যদি ভালো হয় তুমি অনেক বেশি সুযোগ পাবে, আরে তুমি বিখ্যাত হয়ে যাবে। রোশনাই বলছে যে আমি বিখ্যাত হতেই চাই না। গুরুজি বলছেন গুরুজি বলছেন যে এরকম কথা আর বলো না রোশনাই, কারণ নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের কর্তব্য পালন করা, নিজের নামডাক করা, জন্য চাওয়া, নিজের জন্য ভাবা, এটা তোমার ধর্মের মধ্যেই পড়ে। গুরুজির বোঝানোর পর রোশনাই বলছে যে আমি ডান্স করতে ভালোবাসি, কিন্তু একা, সবার সামনে নই। তখন গুরুজি বলছেন তুমি মনে করো যে তোমার সামনে কেউ নেই, তুমি একা, তুমি সেই ভেবে পারফর্ম করো। তখন রোশনাই বলছে বিশ্বাস করুন, আমি কোনো প্রফেশনাল ডান্সার নই, আমি কারো কাছ থেকে ডান্সও শিখিনি, আমি জাস্ট নিজের শখে নিজে ভালোবেসে যতটুকু করার করি। আপনার হয়তো 2-1টা মুদ্রা দেখে মনে হয়েছে সেই জন্য আপনি আমার কাছে এতটা এক্সপেক্ট করছেন, কিন্তু বিশ্বাস করুন আমি নাচতে জানি না, আমি কোনোদিনও নাচের ট্রেনিংই নেইনি, আমি নাচের ট্রেন ডান্সার নই। তখন গুরুজি বলছেন সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি দেখো 1 ঘন্টা আগে এসেছি, ওদেরকে যেটা টাইম দিয়েছি তার থেকে 1 ঘন্টা আগে এসেছি আমি তোমার পারফরমেন্স দেখবো বলে। তখন রোশনাই বলছে কিন্তু আমি তো ফর্ম ফিল আপ করিনি। রোশনাই বলছে ফর্ম ফিল আপের সময়ও শেষ হয়ে গেছে, এখন তো কোনো কিছু হবে না, তাহলে আপনি কেন বলছেন? গুরুজি বলছে সেই সব নিয়ে তুমি ভেবো না, আমি একবার রিকমেন্ডেড করলে। তখন রোশনাই বলছে না 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 গুরুজি, এটা আপনি করতে পারেন না, আমি চান্স পাই বা না পাই ওরা আমাকে আর কাজে রাখবে না, আর ওই প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টের কাজটাও আমি আর পাবো না, আর ওদিকে যদি আমি কোয়ালিফাই না করতে পারি তাহলে তো আমার একুল ওকুল দুকুলি যাবে, নাচটাও হবে না, চাকরিটাও যাবে। গুরুজি বলছে তুমি ওসবের চিন্তা করো না, ভয়ও করো না, তুমি যদি একবার মানে হয়ে যাও সিলেক্টেড না, তাহলে চ্যানেল তোমার দায়িত্ব নেবে, অন্ততপক্ষে কিছুদিনের থাকা খাওয়া পড়া সমস্ত দায়িত্ব চ্যানেলেরই হবে। তুমি যদি ফাইনালে নাও ওঠো, তোমার অডিশন রাউন্ডটা তো টিভিতে দেখাবে, আর এটাও কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট। রোশনাই বলছে যে একবার যদি টিভিতে সবাই আমার মুখ দেখে নেয় তাহলে তো কেউ আমাকে সাধারণ কাজে রাখবে না। রোশনাই বলছে প্লিজ আপনি এরকম করবেন না, দেখুন আমি আমার ভালোর জন্য আপনাকে বলছি। তখন গুরুজি বলছেন নিজের ভালোর জন্য কখনো নিজের প্রতিভাকে অস্বীকার করতে নেই, ভগবান তোমাকে এত ভালো গুণ দিয়েছেন, সিম ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছেন, সেটা সবার ক্ষেত্রে থাকে না, আর এটা নিজের মধ্যে লুকিয়ে রাখার জন্য নয়। এরপরে তো রোশনাই কিছুতেই রাজি হয় না, গুরুজি তো অবাক হয়ে যায়, গুরুজি সমানে বুঝিয়েই যাচ্ছেন। এদিকে তো বাবলু বলছে যে গরিমা হসপিটাল থেকে বাড়ি আসার পর আমাদের এখানে আমরা নিয়ে আসবো, ওর বাবা মায়ের সাথে পারমিশন নিয়ে নেবো কাছ থেকে, আর বিয়ের যতটুকু রিচুয়ালস বাকি আছে আমরা কোনো মন্দিরে করে নেব। তখন আরণ্যক বলছে প্লিজ বাবা, এখন এই সমস্ত কথা বন্ধ করো, বিয়ে হয়ে গেছে, যা হওয়ার যতটুকু হওয়ার হয়ে গেছে, আর ওই উপর উপর দেখিয়ে কোনো লাভ নেই। তনুশ্রী বলছে আমাদের বাঙালি মতে হিন্দু ধর্মে সাত পাক ঘোরা আর সিঁদুরদান ছাড়া কিন্তু বিয়ে মানা হয় না। তখন আরণ্যক বলছে প্লিজ এখন এইসব কথা বললে হবে না, গরিমা যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছে এখন এই সমস্ত কোনো কথাই বলা যাবে না। আরণ্যক তো এদিকে কিছুতেই রাজি হচ্ছে না বিয়ের ব্যাপারটার জন্য, ও বলছে যা হয়েছে বিয়ে হয়ে গেছে, ব্যাস এনাফ। জাহ্নবী বলছে আচ্ছা তুমি যে ওই মেয়েটার জন্য এত কিছু করলে, তো মেয়েটা কি তোমাকে জানালো যে কোথায় আছে? তখন আরণ্যক বলছে মেয়েটা যে কোথায় আছে না আছে, ঠিক আছে না বেঠিক আছে না কি হয়েছে, তোমার যে খুব মানে চিন্তা ওর জন্য, এমনটা তো নয় যার জন্য তুমি এত কিছু জানতে চাইছো, তাই তুমি বারবার পিঞ্চ করে আমাকে কথাটা বলা কিন্তু বন্ধ করো। রোশনাই যেখানেই থাকুক না কেন ভালো থাকলেই হলো। জাহ্নবী চুপ করে যায় আরণ্যকের কথা শুনে। গুরুজি রোশনাইকে বলছেন তুমি অনেক বড় গ্যাম্বেল করেছো, তোমার কথাবার্তা শুনে যতটুকু যা মনে হচ্ছে তুমি এই শহরে কাউকে চেনো না, তুমি পুরো একা, তার মধ্যে তুমি অনেক অল্প বয়সী আর একজন মেয়ে। আমরা যতই বলি না কেন যে ছেলে মেয়ে সবাই সমান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মেয়েরা তাদেরকে বাঁচাতে পারে না, শয়তান লোকেরা তাদের ক্ষতি করার জন্য অনেক রকমের স্টেপ নেয়।
তাই বলছি, জীবন যখন তোমাকে একটা সুযোগ দিচ্ছে সেটাকে তুমি এক্সপেক্ট করো, মানে একসেপ্ট করো। আর যাও, তোমাকে আমি বলছি তুমি নিজের নামটা রেজিস্টার করিয়ে এসো। কিছুদিনের জন্য তো তোমাকে লোকেরা দেখবে টিভিতে, তাতেই বা অসুবিধে কোথায়? রোশনাই তো বলে যাচ্ছে যে আমি চান্স পাবো না, আমি প্রথম অডিশনে আউট হয়ে যাব। গুরুজি বলছে ওসব তুমি ভেবো না তো, আমি তোমাকে প্র্যাকটিস করিয়ে ঠিক তৈরি করিয়ে নেব। যাই হোক, নাও ঘুঙুরগুলো পরে নাও এবার। আমি এখন ওয়েস্টার্ন ইস্টার্ন দুটোই চালাবো, তোমাকে দুটোতেই পারফর্ম করে দেখাতে হবে। আমি দেখতে চাই যে তোমার সবকিছুতে স্কিল কতটা। এরপরে তো গুরুজির কথাই রোশনাই ঘুঙুরটা পরে নেয়। এরপর বিভিন্নভাবে গান চেঞ্জ করতে থাকে গুরুজি, আর রোশনাই প্রত্যেকটাতে পারফর্ম করতে থাকে। আর রোশনাইয়ের পারফর্ম দেখে কিন্তু গুরুজি খুব খুশি হয়ে যায়। গুরুজি তো বলছেন আউটস্ট্যান্ডিং। আমি এই মানে এই প্রফেশনের থেকে তোমাকে যদি একটা সুযোগ না করিয়ে দিতে পারি, তাহলে সেটা আমার ক্ষেত্রে অনেক বড় অধর্ম করা হবে, অনেক বড় অন্যায় করা হবে। ঠিক আছে, তুমি যদি অডিশনে সিলেক্ট নাও বা হও, আর তোমার যদি চাকরি চলে যায়, আই উইল টেক কেয়ার অফ ইউ। আমি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেব, কিন্তু তুমি আমার একটা অনুরোধ রাখো, তুমি যাও আর নিজের নামটা রেজিস্টার করিয়ে এসো। গুরুজির কথা শুনে রোশনাই রাজি হয়ে যায় নাম রেজিস্টার করাতে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের আজকের পর্বটাও ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আগামীকালকে এরকমই আরেক সুন্দর পর্ব নিয়ে। ততক্ষণ সবাই কিন্তু ভালো থাকবে আর নিজেকে অবশ্যই সুস্থ রাখবে। আর আজকের পর্বের রিভিউ যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই যথাযথ সময়ে চোখ রাখবে। আর পর্ব ভালো লেগে থাকলে কি করবে? অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবে। তাহলে আজকের মতো টাটা।